আজ আমরা ওবিজির একটা টপিক এপিএইচ বা অ্যান্টিপার্টাম হেমারেজ সম্পর্কে পড়ব। তো অ্যান্টিপার্টাম হেমারেজ কথা থেকে বোঝা যাচ্ছে কি না অ্যান্টিনেটাল পিরিয়ডে হেমারেজ, ঠিক আছে। তো এই অ্যান্টিপার্টাম হেমারেজ এর মেন ইন্ট্রোডাকশনটা কি রয়েছে না অ্যান্টিপার্টাম হেমারেজ অলসো নোন অ্যাজ পি পার্টাম হেমারেজ, ঠিক আছে। পি পার্টাম হেমারেজ কেন বলছে, কারণ আমরা এপিএইচ এবং পিপিএইচ দুটো হেমারেজ রিলেটেড ডিজিজ কন্ডিশন জানি প্রেগনেন্সি পিরিয়ডে। তো এই পিপিএইচ এর ফুল ফর্ম কি না পোস্টপার্টাম হেমারেজ, সেই জন্য অ্যান্টিপার্টাম হেমারেজ বা এপিএইচকে কি বলা হচ্ছে না পি পার্টাম হেমারেজ, মানে কি একটা আগে হচ্ছে ডেলিভারির আর একটা ডেলিভারির পরে হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে কি পি পার্টাম হেমারেজ। এবং পিপিএইচকে বলা হচ্ছে কি পোস্টপার্টাম হেমারেজ, যেহেতু সেটা ডেলিভারির পরে হচ্ছে, ঠিক আছে। এই এপিএইচ এবং পিপিএইচ দুটোরই নোটস আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, ঠিক আছে। আজ আমরা এই এপিএইচ এর নোটসটা যে দেওয়া রয়েছে আমার চ্যানেলে সেটাকেই আমরা টোটাল ডিসকাস করব, ঠিক আছে। ফার্স্ট ইন্ট্রোডাকশন যেটা বললাম কি অ্যান্টিপার্টাম হেমারেজকে পিপার্টাম হেমারেজও বলা হয়, ঠিক আছে। আর কি বলছে না এই এপিএইচ বা অ্যান্টিপার্টাম হেমারেজকে একটা মেডিকেল ইমার্জেন্সিক্যাল কন্ডিশন হিসেবে কনসিডার করা হয়। কেন? কারণ যদি এই অ্যান্টিপার্টাম হেমারেজ হওয়া কোনো প্রেগনেন্ট মাদারকে কোনো রকমের কোনো মেডিকেল অ্যাটেনশন ছাড়া, ইমিডিয়েট ম্যানেজমেন্ট ছাড়া যদি আনট্রিটেড অবস্থায় রাখা হয়, তাহলে সেক্ষেত্রে সেই মাদার এবং ফিটাস দুজনেরই কি ডেথ হওয়ার চান্স থাকতে পারে। হতে পারে কি মাদারের ডেথ হওয়ার চান্স হতে পারে, ফিটাসের ডেথ হওয়ার চান্স হতে পারে, বা দুজনেরই ডেথ হওয়ার চান্স হতে পারে, ঠিক আছে। সেই জন্যই কোনো পেশেন্টের বা কোনো প্রেগনেন্ট মাদারের যদি অ্যান্টিপার্টাম হেমারেজ হয়, তাহলে তাকে ইমিডিয়েটলি এটা মেডিকেল অ্যাটেনশন দেওয়া হয়, না হলে সেক্ষেত্রে ডেথ হওয়ার চান্স থাকতে পারে, ঠিক আছে। তো নেক্সট কি না ডেফিনেশনে কি বলেছে না অ্যান্টিপার্টাম হেমারেজ মিনস ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা বা জেনিটাল ট্রাক ডিউরিং প্রেগনেন্সি from 24 weeks of gestation to till delivery of the fetus বা term। মেনলি কি হয় না ভ্যাজাইনা বা জেনিটাল ট্রাক থেকে যে ব্লিডিং হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে ভ্যাজাইনা বা জেনিটাল ট্রাক থেকে যখন ব্লিডিং হয় সেটাকেই বলা যায় কি না অ্যান্টিপার্টাম হেমারেজ, ঠিক আছে। এবার আমরা কি জানি অ্যান্টিপার্টাম হেমারেজে যদি মিসক্যারেজ হয় তাহলে সেক্ষেত্রেও ব্লিডিং হওয়ার চান্স থাকে। তাহলে আমি এই পেজের সাথে মিসক্যারেজকে ডিফারেন্সিয়েট করে করব না, সেই জন্য বলা হচ্ছে কি না 24 উইকস অফ জেস্টেশন থেকে টিল ডেলিভারি পর্যন্ত, ঠিক আছে। প্রেগনেন্সি পিরিয়ড তো অনেকটা পিরিয়ডটাকেই বলা হচ্ছে, মানে প্রেগনেন্সি পিরিয়ড মানে অনেকটা লং পিরিয়ড। এবার এই প্রেগনেন্সি পিরিয়ডের কোন টাইমে ব্লিডিংটা হলে আমরা সেটাকে অ্যান্টিপার্টাম হেমারেজ বলে কনসিডার করব না কি ভায়াবেল পিরিয়ড, মানে ভায়াবেল পিরিয়ডের ঠিক পর থেকে যদি টিল ডেলিভারি বলতে পারি বা টার্ম প্রেগনেন্সি পর্যন্ত যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডের মধ্যে যদি জেনিটাল ট্রাক বা ভ্যাজাইনা থেকে কোনো ব্লিডিং হয়, তখন সেটাকে অ্যান্টিপার্টাম হেমারেজ বলা হয়, ঠিক আছে। যেহেতু বিভিন্ন বইতে এই ভায়াবেল পিরিয়ডটা বিভিন্ন রকম রয়েছে, কোনো বইতে হয়তো 22 উইকস রয়েছে, কোনো বইতে 24 উইকস, সেই জন্য কি এই যে টাইম ডিউরেশনটা এটাও কিছু সময় অল্টারেশন হয় বিভিন্ন বই অনুযায়ী। তাহলে মোট বলতে পারি কি ভায়াবেল পিরিয়ডের পর থেকে টিল ডেলিভারি বা টার্ম প্রেগনেন্সি মানে 37 কমপ্লিটেড উইকস পর্যন্ত এই যে টাইম ডিউরেশন, এই টাইম ডিউরেশনের মধ্যে যদি কোনো প্রেগনেন্ট মাদারের ভ্যাজাইনা বা জেনিটাল ট্রাক থেকে ব্লিডিং কামস আউট হয়, তখন সেটাকে আমরা অ্যান্টিপার্টাম হেমারেজ বলে কনসিডার করব, ঠিক আছে। বোঝা গেছে অ্যান্টিপার্টাম হেমারেজ জিনিসটা কি, তার ইন্ট্রোডাকশন বা ডেফিনেশনটা দিয়ে। নেক্সট কি বলছে না ইনসিডেন্স মানেটা কি, যে কত রেটে বা কত পার্সেন্ট হারে আমার এই এপিএইচটা দেখা দিচ্ছে, ঠিক আছে। ফার্স্ট কি বলছে না 3 to 5% অফ অল প্রেগনেন্সি, মোট 3 to 5% কেসে যে কোনো প্রেগনেন্সি, অল প্রেগনেন্সি মানে কি সেটা হতে পারে সিঙ্গেল প্রেগনেন্সি, হতে পারে টুইন্স প্রেগনেন্সি, বা হতে পারে যে প্রাইমি মাদার, হতে পারে মাল্টিগ্রাভিডা মাদার, যে কোনো প্রেগনেন্সিতে 3 to 5% রেটে এই এপিএইচ ডিজিজ কন্ডিশনটা দেখা দেয়। কিন্তু কি বলেছে কি 3 টাইমস মোর কমন ইন মাল্টিপ্যারাস, মানে যারা মাল্টিপ্যারিটি বা মাল্টিগ্রাভিটা যে মাদারগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা 3 টাইমস মোর কমন দেন দ্য প্রাইমি গ্রাভিড বা প্রাইমি প্যারিটি মাদার, ঠিক আছে। নেক্সট কি বলছে লিডিং কজ অফ পেরিনেটাল অ্যান্ড ম্যাটার্নাল মর্টালিটি ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো বিশ্ব জুড়ে যে পেরিনেটাল এবং ম্যাটার্নাল যে মর্টালিটি রেটটা রয়েছে বা ম্যাটার্নিটির যে কজটা রয়েছে তার একটি কজ কি হচ্ছে না এই এপিএইচ, ঠিক আছে। অনেকগুলো কজের জন্য কি পেরিনেটাল বা ম্যাটার্নাল মর্টালিটিটা হয়, তার মধ্যে একটা কজ কি না এই এপিএইচ, ঠিক আছে। নেক্সট কি বলছে না 8.5% ইন সিঙ্গেলটন প্রেগনেন্সি, মানে যখন একটা সিঙ্গেল ফিটাস থাকবে সেক্ষেত্রে 8.5% কেসে এই এপিএইচটা দেখা দেয়, এবং যখন টুইন্স প্রেগনেন্সি হবে সেক্ষেত্রে
12.6% হারে এই এপিএইচটা দেখা দেয়। মেন জিনিসটা কি না, অল প্রেগনেন্সির মধ্যে 3 to 5% কেসে এই এপিএইচটা দেখা দিচ্ছে। একটা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে একটা পেরেন্টাল বা ম্যাটারনাল আর মর্টালিটি রেটের একটা কজ রয়েছে এই এপিএইচটা। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, যখন সিঙ্গেল ফিটাস রয়েছে প্রেগনেন্ট অবস্থায় সেক্ষেত্রে তার পার্সেন্টেজ রয়েছে 8.5%। যখন টুইন্স প্রেগনেন্সি হচ্ছে বা ট্রিপল প্রেগনেন্সি হচ্ছে সেক্ষেত্রে 12.6%। মেনলি যদি সিঙ্গেল টোন হয় তাহলে কম দেখা দেবে, যদি মাল্টি ফিটাস থাকে তাহলে সেক্ষেত্রে একটু রেটটা বেশি থাকে। নেক্সট কি আর কি বলেছে না, যদি সিঙ্গেল বা প্রাইমি প্যারাস থাকে বা প্রাইমি প্যারিটি বা প্রাইমি ক্যাপিটা মাদার হয় সেক্ষেত্রে লেস কমন, আর যদি মাল্টি প্যারাস বা মাল্টি ক্যাপিটা মাদার হয় সেক্ষেত্রে মোর কমন এই ডিজিজ কন্ডিশনটা। ঠিক আছে, বোঝা গেছে ইনসিডেন্টস। নেক্সট কি কজেস বা টাইপস। আমরা কজও বলতে পারি এপিএইচের এই জিনিসগুলোকে বা টাইপসও বলতে পারি। মেনলি এই জিনিসগুলোর জন্য এপিএইচটা হচ্ছে বা এইগুলোই হচ্ছে তার টাইপ। ঠিক আছে, ফার্স্ট কি বলছে, এপিএইচটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। ফার্স্ট কি প্লাসেন্টাল ব্লিডিং, মানে কি প্লাসেন্টার কোনো অ্যাবনর্মালিটি বা প্লাসেন্টার কোনো ডিজিজের জন্য হচ্ছে কি এই এপিএইচে ব্লিডিংটা হচ্ছে। আর নেক্সট কি আনএক্সপ্লেন, মানে সেটা প্লাসেন্টার জনিত বা এক্সট্রা প্লাসেন্টার জনিত নয়, সেটা আনএক্সপ্লেন, সেটার জন্য এই ব্লিডিংটা হচ্ছে। নেক্সট কি এক্সট্রা প্লাসেন্টাল ব্লিডিং, মানে কোনো প্লাসেন্টার জনিত নয়, আদার্স, মানে হতে পারে সেটা সার্ভিক্সের, হতে পারে সেটা ইউটেরাসের কোনো অ্যাবনর্মালিটি, তার জন্য কি এই এপিএইচে ব্লিডিংটা হচ্ছে। ঠিক আছে, এই তিনটের মধ্যে মোর কমন কি না 70% কেসে দেখা যাচ্ছে কি প্লাসেন্টাল কোনো অ্যাবনর্মালিটির জন্য ব্লিডিংটা হচ্ছে। ঠিক আছে, আনএক্সপ্লেনটা কত 25%। এই প্লাসেন্টার জনিত হওয়ার পরেই হচ্ছে কি আনএক্সপ্লেন, সেটা তার মধ্যে হতে পারে যে ভাসা প্রিভিয়া বা সাকসেশনেটেড লোব, এই কারণের জন্য হতে পারে কি এপিএইচ। নেক্সট কি বলছে এক্সট্রা প্লাসেন্টার ব্লিডিং, যেটা সেটা 5%, মানে লেস কমন, কম এই জনিত কারণের জন্য ব্লিডিংটা হয়। মোর বেশি কোন কারণের জন্য আমার এপিএইচ ব্লিডিংটা হচ্ছে না প্লাসেন্টার কোনো অ্যাবনর্মালিটির জন্য। দেন কি এই আনএক্সপ্লেন, মানে হতে পারে কি ভাসা প্রিভিয়া বা সাকসেশনেটেড লোব। ঠিক আছে, এবার এই যে প্লাসেন্টা ব্লিডিংটা হচ্ছে, মানে প্লাসেন্টা কোনো অ্যাবনর্মালিটির জন্য ব্লিডিংটা হচ্ছে, তার এই 70% আবার দুটো ভাগে বিভক্ত। কি সেম প্লাসেন্টাল প্রিভিয়া বা অ্যাব্রাসিও প্লাসেন্টা। এই প্লাসেন্টার অ্যাবনর্মালিটি এই দুটো রয়েছে, যার জন্য আমার অ্যান্টিপার্টাম হেমারেজে ব্লিডিংটা দেখা দেয়, সেইটাই এই দুটো সমান অনুপাতে পেশেন্টদের মধ্যে দেখা দিতে পারে। আনএক্সপ্লেনে কি দুটো সেম ভাসা প্রিভিয়া সাকসেশনেট লোব। আর এক্সট্রা প্লাসেন্টাল ব্লিডিংয়ে কী কী রয়েছে, সার্ভাইকাল কোনো প্রোলাইপ হতে পারে, কার্সিনোমা সার্ভিস হতে পারে, ভেরিকোজ ভেনের জন্য হতে পারে, লোকাল ট্রমার জন্য হতে পারে, বা সার্ভাইকাল কোনো একটপির জন্য এই এক্সট্রা প্লাসেন্টাল ব্লিডিংটা দেখা দেয়। ঠিক আছে, এই কারণগুলোর জন্যই মেনলি ব্লিডিংটা হয়, বা আমরা বলতে পারি কি এপিএইচের এই টাইপসগুলো। ঠিক আছে, তো নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে কি ক্লিনিক্যাল ফিচার্স, মানে কি যদি কোনো পেশেন্টের বা যদি কোনো প্রেগনেন্ট মাদারের অ্যান্টিপার্টাম হেমারেজ হয় তাহলে তার মধ্যে কী কী সাইন সিমটমস আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার আমরা কি এই যে ক্লিনিক্যাল ফিচার্স বা ডায়াগনস্টিক ভ্যালুয়েশন বা ম্যানেজমেন্ট পড়ছি, এটা হচ্ছে কি না এই যে এপিএইচের একটা গ্রস, মানে শুধুমাত্র এপিএইচের একটা গ্রস জিস্ট একটা ক্লিনিক্যাল ফিচার্স বলো, ডায়াগনস্টিক ভ্যালুয়েশন বলো বা ম্যানেজমেন্ট প্রসেস বলো। নেক্সট ভিডিওতে আমরা এই যে প্রত্যেকটা টাইপস বলছি এপিএইচে, এই প্রত্যেকটা টাইপসের ডেফিনেশন বলো বা তার যে আলাদা আলাদা ক্লিনিক্যাল ফিচার্স, ডায়াগনস্টিক ভ্যালুয়েশন বা ম্যানেজমেন্ট প্রসেস আমরা আলাদা আলাদা করে পড়ব। ঠিক আছে, আজকের ভিডিওতে শুধুমাত্র এপিএইচের একটা জিস্ট পড়ে নেব। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা টাইপসটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করে এক্সপ্লেন করব। ঠিক আছে, তো ফার্স্ট ক্লিনিক্যাল ফিচার্সে কি বলেছে না ভ্যাজাইনাল ব্লিডিং। আমরা তো জানি ডেফিনেশনে বলেছে কি ভ্যাজাইনাল ব্লিডিং হবে। এবার সেক্ষেত্রে হতে পারে কি প্লাসেন্টার প্রিভিয়া, মানে যদি কোনো প্লাসেন্টার অ্যাবনর্মালিটির জন্যই আমার এই এপিএইচটা দেখা দেয় সেক্ষেত্রে প্লাসেন্টার প্রিভিয়ার জন্য কি পেনলেস ভ্যাজাইনাল ব্লিডিং হবে, কিন্তু অ্যাব্রাসিও প্লাসেন্টার জন্য পেনফুল ভ্যাজাইনাল ব্লিডিং হবে। এই পেনফুল বা পেনলেসের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে সেটা প্লাসেন্টার প্রিভিয়ার জন্য হচ্ছে এপিএইচটা না অ্যাব্রাসিও প্লাসেন্টার জন্য হচ্ছে। ঠিক আছে, মেনলি কি ভ্যাজাইনাল ব্লিডিং হবে, সেটা হতে পারে পেনফুল, সেটা হতে পারে পেনলেস। নেক্সট কি অ্যাবডোমিনাল পেন দেখা দেবে, এই অ্যাবডোমিনাল পেনটা শুধুমাত্র অ্যাব্রাসিও প্লাসেন্টার ক্ষেত্রে দেখা দেবে, বাট প্লাসেন্টা প্রিভিয়ার জন্য কোনো অ্যাবডোমিনাল পেন হবে না। তাহলে এইটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে প্লাসেন্টা প্রিভিয়ার জন্য হচ্ছে না অ্যাব্রাসিও প্লাসেন্টার জন্য হচ্ছে। নেক্সট কি ইউটেরাইন টেন্ডারনেস অর রিজিডিটি, মানে ইউটেরাস একটা টেন্ডারনেস ফিল হবে, একটা রিজিড ফিল হবে, মানে সফট হবে না, মানে শক্ত একটা টান টান ভাব হচ্ছে, রিজিডিটি হয়ে থাকবে। নেক্সট কি ফিটাল ডিস্ট্রেস অর রিডিউস মুভমেন্ট,
ফিটালটা কি ডিস্ট্রেস ফিল হবে, মানে কি যেহেতু প্লাসেন্টা যদি কোনো প্লাসেন্টার অ্যাবনর্মালিটির জন্য আমার আর এই এপিএইচটা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কি প্লাসেন্টা ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই করতে পারবে না, অক্সিজেন সাপ্লাই করতে পারবে না ফিটাসকে, সেই জন্য কি ফিটালের ডিস্ট্রেস ফিল হবে অক্সিজেনের ঘাটতিতে, এবং তার ফলে কি রিডিউস মুভমেন্টটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে মাদার বাইরে থেকে কি ফিল করবে, যে বাচ্চা নড়াচড়া কমে যাচ্ছে, বাচ্চার ফিল বুঝতে পারছে না, এই জিনিসগুলো মাদার বাইরে থেকে ফিল করবে। নেক্সট কি ম্যাল প্রেজেন্টেশন অর ফেলিওর অফ দ্য ফিটাল হেড টু এনগেজ। ম্যাল প্রেজেন্টেশন মানে কি বাচ্চা অ্যাবনর্মালি প্রেজেন্টেশন হবে, মানে সেক্ষেত্রে হতে পারে কি আমরা নর্মাল কি জানি, নর্মাল প্রেজেন্টেশন হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন, ঠিক আছে। তাহলে ম্যাল প্রেজেন্টেশন মানে কি হতে পারে, সেটা ব্রিজ প্রেজেন্টেশন হতে পারে, শোল্ডার প্রেজেন্টেশন বা ফুট প্রেজেন্টেশন দেখা দেবে। আর কি বলছে ফেলিওর অফ দ্য হেড ফিটাল হেড টু এনগেজ, মানে ফিটাল হেড এনগেজ হতে পারবে না, সেক্ষেত্রে কি এনগেজ হবে, বাটাক্স এনগেজ হবে, শোল্ডার এনগেজ হবে, ফুট এনগেজ হবে। মানে কি হেডটা এনগেজ হলে তখন আমরা কি বলতে পারি সেফালিক প্রেজেন্টেশন, তো কিন্তু সেফালিক প্রেজেন্টেশন তো হচ্ছে না, ম্যাল প্রেজেন্টেশন হচ্ছে, তাহলে কি অবশ্যই ফিটাল হেডটা এনগেজ হতে পারবে না, ফেলিয়ার হবে। বোঝা গেছে ক্লিনিক্যাল ফিচার্স কি সাইন সিমটমস দেখা দেবে। নেক্সট কি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, মানে আমরা এই যে এপিএইচটা হয়েছে পেশেন্টের, সেটা কি নিয়ে কনফার্ম হব, কিছু টেস্টের দ্বারা আমরা কনফার্ম হবো যে পেশেন্টের এপিএইচটা হয়েছে, বা এপিএইচ এর মধ্যে কোন কারণটার জন্য হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেই জন্য ফার্স্ট কি করতে হবে না, আলট্রাসাউন্ড বা ইউএসজি বা বলতে পারি কি আলট্রাসোনোগ্রাফি, এইটা করতে হবে। কি করার জন্য, একটু লোকেট দ্য প্লাসেন্টার লোকেশনটাকে ডিটেক্ট করার জন্য আমরা ফার্স্ট ইউএসজি করব, যে প্লাসেন্টার কোনো অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে না আদার্স কোনো কারণের জন্য হচ্ছে সেটাকে ডিটেক্ট করা যাবে, বা প্লাসেন্টার কোন অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে সেটাকেও ডিটেক্ট করা যাবে। এই জন্য আমাকে ফার্স্ট ইউএসজি করতে হবে। দেন কি সিভিসি, মানে কি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে, মানে ব্লাডের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলোকে আমাকে টেস্ট করে সেগুলোকে চেক করতে হবে, বা বলতে পারি ডব্লিউবিসি যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলোকে আমার আর চেক করতে হবে। মেনলি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হবে। দেন কি ব্লাড গ্রুপ অ্যান্ড ক্রস ম্যাচিং, যেহেতু হিউজ পরিমাণ ব্লাড লস হচ্ছে, যদি কোনো কারণে ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয়, তাহলে তার জন্য আমাকে ব্লাড গ্রুপ এবং ক্রস ম্যাচিংটা জানতে হবে। সেই জন্যই ব্লাড গ্রুপ এবং ক্রস ম্যাচিংটা করতে হবে আমাকে। কোয়াগুলেশন প্রোফাইল চেক করতে হবে, যে কোনো কোয়াগুলেশন রিলেটেড কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটাকে জানার জন্য। দেন কি ফিটাল মনিটরিং করতে হবে, মানে সিটিজি, ঠিক আছে, সিটিজিটা করতে হবে কি ফিটাল মনিটরিং বা ম্যাটারনাল কোনো কন্ডিশন মনিটরিং করার জন্য, ঠিক আছে। এবার এই সিটিজির ফুল ফর্ম কি, সিটিজির ফুল ফর্ম হচ্ছে কি কার্ডিও টোকোগ্রাফি, ঠিক আছে। এই জিনিসটা করা হয় ফিটাল মনিটরিং করার জন্য, বা ম্যাটারনালের ওয়েলবিংটাও এর দ্বারা মনিটরিং করা যায়, ঠিক আছে। এই সমস্ত টেস্টগুলো করতে হবে। নেক্সট কি ম্যানেজমেন্ট, এবার এই এপিএইচ হলে ওভারঅল কি ম্যানেজ করা হয় না, ফার্স্ট কি যে কোনো মাদারের যদি এপিএইচ হয়, কোনো প্রেগনেন্ট মাদার যদি এপিএইচ হয়, তাহলে সেক্ষেত্রে কি ফার্স্ট আমাকে হসপিটালাইজ করতে হবে এবং একদম বেড রেস্ট প্রোভাইড করতে হবে, যেহেতু মাদারের হিউজ পরিমাণ ব্লাড লস হতে পারে, সেক্ষেত্রে হসপিটালাইজ করব এবং বেড রেস্ট করব এবং মাদারকে স্টেবিলাইজ করব। মানে কি যেহেতু প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, যেহেতু মাদারটা প্রেগনেন্ট অবস্থায় যেহেতু জেনিটাল থেকে ব্লিডিং হচ্ছে, মাদার অনেকটা অ্যাংসিয়াস হবে, আর বাচ্চাকে নিয়ে অনেকটা ভাববে, ফিয়ার হবে, কনফিউশন হবে, অনেক কোশ্চেন থাকবে মাদারের মধ্যে। সেই জন্য কি আমাকে মাদারকে ফার্স্ট স্টেবিলাইজ করতে হবে। নেক্সট কি আইভি ফ্লুইড প্রোভাইড করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন প্রোভাইড করতে হবে যদি দরকার হয়, মানে কি যদি প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন আমরা দিতে পারি। নেক্সট কি কর্টিকোস্টেরয়েড ফর ফিটাস লাং ম্যাচুরিটি, এই পিটাম আমরা কি জানি যে 24 উইকস বা বলতে পারি কি ভায়াবল পিরিয়ড থেকে টার্ম প্রেগনেন্সি বা ডেলিভারি পর্যন্ত এই যে পিরিয়ডটা এর মধ্যে এই পেজটা হয়, তাহলে সেটা টার্মের পরে গেলে আলাদা ব্যাপার। টার্ম প্রেগনেন্সির আগে যদি কোনো এপিএইচ হয় সেক্ষেত্রে কি ইমিডিয়েট আমার সেকশন বা ইমিডিয়েট আমাকে ডেলিভারি করতে হবে। তাহলে যদি প্রিটার্ম অবস্থায় কোনো মাদারের এপিএইচ হয় তাহলে প্রিটার্ম অবস্থায় কি লাংসটা ম্যাচিওর হয় না, কিন্তু টার্মের ঠিক পরে গেলে লাংসটা ম্যাচিওর হয়ে যায়। তাহলে প্রিটার্ম অবস্থায় যদি কোনো মাদারের এপিএইচ হয় তাহলে সেই ফিটাসের লাংসটা ম্যাচিওর করার জন্য আমাকে বাইরে থেকে মাদারকে কর্টিকোস্টেরয়েড ইনজেকশনটাকে দিতে হবে, তবে কি হবে সেটা ফিটাসের লাংটা ম্যাচিওর করতে হেল্প করবে, ঠিক আছে। তো সেজন্য কর্টিকোস্টেরয়েড প্রোভাইড করব। আর কি ডেলিভারি দ্য মাদারকে এবার ডেলিভারি করতে হবে। এর মাদারকে ডেলিভারি করার জন্য কি করতে হবে না, ফার্স্ট আমাকে ম্যাটারনাল এবং ফিটালের কন্ডিশনটা চেক করতে হবে। সেই জন্য কি করতে পারি আমরা, ফিটাসটাকে মনিটরিং করার জন্য আমাকে ফিটাসের এফইজাই চেক করতে হবে, মাদারকে মনিটরিং করার জন্য মাদারের ভাইটাল সাইন্স চেক করতে পারি, এই সমস্ত জিনিসগুলো বা সিটিজি করতে পারি। এই সমস্ত জিনিসগুলো চেক করার পরে তখনই ম্যাটারনাল এবং ফিটালের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাকে মাদারকে ডেলিভারি করতে হবে, বা মাদারের ডেলিভারি প্রসেসটা কি মেথডে হবে সেটা চুজ করতে হবে, ঠিক আছে। হতে পারে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন।
এবার এই দুটোর মধ্যে চুজ করার জন্য আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে কি প্লাসেন্টার লোকেশনটা কেমন রয়েছে। যদি প্লাসেন্টার এজটা 2 সেমি ফ্রম দ্য ইন্টারনাল অস, মানে ইন্টারনাল অস থেকে প্লাসেন্টা যদি 2 সেমি দূরে থাকে, সেক্ষেত্রে আমি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করতে পারি। কিন্তু যদি এই প্লাসেন্টাটা ইন্টারনাল অসে 2 সেমির কাছাকাছি বা ইন্টারনাল অসটাকে কভার করে রেখেছে ফুললি বা হাফলি, তখন আমাকে সি সেকশন করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই যে ডেলিভারি প্রসেসটা বা ডেলিভারি মেথডটা আমি চুজ করার জন্য আমাকে দুটো জিনিস চেক করতে হবে কি ম্যাটার্নাল এবং ফিটাল ওয়েলবিং কি কন্ডিশনে রয়েছে মাদার এবং ফিটাসটা, এবং সেকেন্ড কি প্লাসেন্টা কোন লোকেশনে রয়েছে। আমরা কি জানি প্লাসেন্টা প্রিভিয়া সম্পর্কে, প্লাসেন্টা প্রিভিয়া এই টাইপ আমরা দেখেছিলাম কি প্লাসেন্টা প্রিভিয়া, এই প্লাসেন্টা প্রিভিয়ার জন্য এই পেজটা হচ্ছে। এবার যদি কোনো প্লাসেন্টার অ্যাবনর্মালিটি থাকে, মানে যদি ধরো প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে প্লাসেন্টাটা যে ইন্টারনাল অস রয়েছে বা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে রয়েছে সেটাকে কভার করে, হতে পারে ফুল, হতে পারে হাফ, ও প্লাসেন্টা প্রিভিয়া আলাদা আলাদা টাইপস রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। কিন্তু এই প্লাসেন্টা প্রিভিয়া থাকলে আমাকে চেক করতে হবে কি প্লাসেন্টার লোকেশনটা কেমন রয়েছে, তার উপরেও ডিপেন্ড করবে কি সিজারিয়ান সেকশন হবে না নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হবে। যদি দেখি যে ম্যাটার্নাল এবং ফিটালের কন্ডিশনটা খুব ভালো রয়েছে, কিন্তু প্লাসেন্টাটা ইন্টারনাল অসকে পুরো কভার করে রেখেছে বা হাফ কভার করে রেখেছে, তাহলে কি করতে হবে আমাকে সি সেকশনের দিকে যেতে হবে। ঠিক আছে, আর যদি ম্যাটার্নাল বা ফিটালের কন্ডিশনটা অতটা ভালো নেই, কিন্তু ইন্টারনাল অসের এর থেকে অনেকটা দূরেই আমার প্লাসেন্টা রয়েছে, ইন্টারনাল অসকে কভার করেনি, তবু আমাকে কি করতে হবে না সিজারিয়ান সেকশন করতে হবে। যদি দেখি যে ম্যাটার্নাল ফিটালের কন্ডিশনটা খারাপ, হ্যাঁ, কিন্তু প্লাসেন্টাটা আমার ইন্টারনাল অস থেকে অনেকটা দূরে রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে না সিজারিয়ান সেকশন করতে হবে। যদি দেখি যে ম্যাটার্নাল ফিটালের কন্ডিশনটা অনেকটা ভালো আছে এবং আমার প্লাসেন্টাটা ইন্টারনাল অসকে কভার করে না, অনেকটা দূরে রয়েছে, তাহলে আমাকে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হবে। এইভাবে এই দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাকে চুজ করতে হবে যে ডেলিভারির মেথডটা কি হবে। বোঝা গেছে আমাকে প্রপার ম্যানেজমেন্ট কিভাবে করবো এই পেশেন্টকে। নেক্সট কি নার্সিং কেয়ার, মানে কি এটা বিফোর ডেলিভারি, ডেলিভারি হওয়ার আগে কি কি নার্সিং কেয়ার সেটা হচ্ছে এটা। ডেলিভারির পরে যদি নার্সিং কেয়ার বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, এপিজ হওয়া কোনো পেশেন্টের ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হওয়ার পর নার্সিং কেয়ার কি কি হবে, ফার্স্ট কি আমাকে ফিটাসটাকে ওয়ার্ম প্রোভাইড করতে হবে, তাকে রাফ করতে হবে, তাকে ক্লিন করতে হবে, যদি কোনো কারণে কোনো অক্সিজেন থেরাপি দরকার হয় অক্সিজেন দিতে হবে, যদি সাকশনের দরকার হয় সাকশন করতে হবে, বা যদি কোনো কারণে যদি আমি দেখি যে এফএজা মানে কোনো পালস পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না, ক্রাই করছে না বেবি, তাহলে সেক্ষেত্রে কি আমাকে করতে হবে না রিসাসিটেশন বা সিপিআর প্রোভাইড করতে হবে। আর মাদারের ক্ষেত্রে কি নার্সিং কেয়ার প্রোভাইড করতে হবে, মাদারের ক্ষেত্রে মাদারকে ভাইটাল সাইন্স চেক করতে হবে, মাদারের প্রিপিজ হচ্ছে কিনা সেটা চেক করতে হবে, যেহেতু ব্লিডিং আগে হচ্ছিল ব্লিডিং পরে হতে পারে, মানে পোস্টপার্টাম ব্লিডিং হেমারেজ হতে পারে, সেটা প্রিপিজ হচ্ছে কিনা তার কোনো সাইন্স দেখা দিচ্ছে কিনা সেটা চেক করতে হবে, মাদারের অক্সিজেন দরকার হবে কিনা অক্সিজেনটা প্রোভাইড করতে হবে, আইভি ফ্লুইড প্রোভাইড করতে হবে, যদি ব্লাডের দরকার হয় ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এই জিনিসগুলো আমাকে কি করতে হবে না ডেলিভারির পরের কেয়ার। ঠিক আছে, এবার এই ডেলিভারি আগের কি কি কেয়ার প্রোভাইড করতে হবে নার্সিং কেয়ার, না সেক্ষেত্রে কি ভাইটাল সাইন্স মনিটর করতে হবে, মাদারের ফিটাল হার্ট রেট চেক করতে হবে, মানে কি এফএইচআর চেক করতে হবে, প্রিপেয়ার ফর এমার্জেন্সি ডেলিভারি করার জন্য প্রিপেয়ার করতে হবে, ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করতে হবে, যেহেতু মাদারটা অ্যাংসিয়াস রয়েছে, মাদারের অনেক কোশ্চেন রয়েছে, মাদার অনেক ভয় পেয়ে রয়েছে, সেজন্য মাদারকে ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করতে হবে, রেকর্ড অ্যান্ড রিপোর্ট দ্য অল অবজারভেশন, যে অবজারভেশনগুলো করলাম যে ফাইন্ডিংসগুলো পেলাম সেগুলোকে আমাকে রেকর্ড অ্যান্ড রিপোর্ট করতে হবে, মেনলি আমাকে টোটাল ডকুমেন্টেশন করতে হবে। নেক্সট কি স্টেবিলাইজ দ্য মাদারকে এবং স্টেবিলাইজ করতে হবে। বোঝা গেছে নার্সিং কেয়ার গুলো। নেক্সট কি কমপ্লিকেশন, মানে সেক্ষেত্রে পেজ হলে মাদার এবং ফিটাসে কি কি কমপ্লিকেশন দেখা দিতে পারে। ফার্স্ট কি বলছে শক, যেহেতু হিউজ অ্যামাউন্টে ব্লাড লস হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কি শক দেখা দিতে পারে, ফ্লুইড লসের জন্য অ্যানিমিয়া দেখা দিতে পারে, ব্লাডের সাথে হিমোগ্লোবিনের লসের জন্য, আদার্স ব্লাড কম্পাউন্ড লসের জন্য, ডিআইসি এটা ডিজিজ কন্ডিশন যেখানে কি হচ্ছে ব্লাডটা ক্লট হয়ে যাচ্ছে বডিতে, ব্লাড ক্লটের জন্য কি হচ্ছে না ব্লাড এই ক্লটটা স্মল ভেসেলে গিয়ে আটকে যাচ্ছে, যার ফলে কি অর্গান ডিসফাংশন বা মাল্টিপল অর্গানের এর ফাংশনটা লস হচ্ছে। ঠিক আছে, মাল্টিপল অর্গান ড্যামেজ হচ্ছে, এই জিনিসটা হয়। নেক্সট কি ইনফেকশন হতে পারে, ইউটেরাইন রাপচার হতে পারে, ডেথ পর্যন্ত হতে পারে এবং রেনাল ফেলিয়ার হতে পারে। এটা হচ্ছে ম্যাটার্নাল কমপ্লিকেশন। ফিটারে কি কি কমপ্লিকেশন হতে পারে, প্রি ম্যাচুরিটি হতে পারে, যদি কোনো প্রিটার্ম প্রেগনেন্সিতে বেবি ডেলিভারি হয় তাহলে কি বেবিটা প্রি ম্যাচুরিটি হবে, স্টিল বার্থ হতে পারে, হাইপক্সি হতে পারে, যেহেতু ফিটাল ডিস্ট্রেস ছিল সেজন্য হাইপক্সি হতে পারে, স্মল ফর জেস্টেশনাল এজ হতে পারে, মানে জেস্টেশনাল এজ অনুযায়ী তার ওয়েটটা ততটা নয় আরো কম, তাহলে কি স্মল ফর জেস্টেশনাল এজ বা ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে। এছাড়া হতে পারে কি ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ হতে পারে,
এবং বাচ্চারও অ্যানিমিয়া দেখা দিতে পারে। এই সমস্ত কমপ্লিকেশনগুলো হয়। ঠিক আছে, বোঝা গেছে টোটাল অ্যান্টিপার্টাম হেমারেজ।